দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণ করেই আমরা শুরু করছি আজকের এই আলোচনা। আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি শাহরিয়ার স্টিলস মিলসের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মাসাদুল আলম মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে আমাকে ধন্য করছেন, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে। জি, আজ যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদদের স্মরণ করেই আমরা এই অনুষ্ঠানটা শুরু করছি এবং আপনার আলোচনা চালিয়ে যাচ্ছি। আপনার কাছে একটু বলতে চাই, এই যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো আমরা তো দেখেছি যে মানে সবসময় যে আলোচনাটা ছিল যে সর্বক্ষেত্রে বাংলার যে ব্যবহারটা, সর্বক্ষেত্রে বাংলার ব্যবহারটা তো আমরা এখন পর্যন্ত আসলে পাইনি। তো অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসলে বাংলার ব্যবহারটা আসলে কেমন আপনারা পান? আসলে আমাদের রাষ্ট্রীয়ভাবে দেশীয় সমস্ত চিঠিপত্র তো আমরা বাংলাই হয়ে থাকে। জি, তবে বাংলা ভাষা আমাদেরকে ভালো করে আরও শিখতে হবে। এখনকার প্রজন্ম যেমন সব ইংরেজির দিকে চলে যাচ্ছে, কিন্তু সেইখানে বাংলার দিক থেকে আমরা মনে হয় পিছিয়ে যাচ্ছি। তো বাংলা ভাষাটাকেও শিখতে হবে, পাশাপাশি বাংলা ভাষা শেখা মানে আমরা ইংরেজি শিখবো না, আমরা আরবি শিখবো না, বিশ্বের বাজারে আমরা তাহলে কিভাবে যে আমাদের অংশগ্রহণ করব। তো বাংলা ভাষাটার পাশাপাশি আমার মনে হয় সবগুলি ভাষাকেই না আমাদের সেটা ঠিক শিখতে আছে। হবে। যেমন আমাদের এখানে চাইনিজরা এসে দেখি বাংলা ভাষা শিখতেছে, আজকে তাদের ব্যবসার স্বার্থে সারা দুনিয়া তারা প্রচার করতেছে। তো আমাদের যেইটুকু আছে আমাদের এইটাকে আরও ভালোভাবে প্রচলন করতে হবে। তবে এখনও কিছু কিছু জায়গায় যেমন বিচার বিভাগ এখনও তাদের রায়গুলি ইংরেজিতে লেখে, যেটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়। এই জিনিসগুলি আসলে দ্রুত কার্যকর করা প্রয়োজন বলে মনে করি। না, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, যেহেতু আপনি ব্যবসায়ী একজন, আমাদের আলোচনাটাও ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে, তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই বাংলা ভাষার যে ব্যবহারটা অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসলে কতটা? না, আমাদের ক্ষেত্রে আমাদের যত ট্রানজ্যাকশন, আমাদের দেশীয় ট্রানজ্যাকশন সব তো বাংলাই করতে হয়। আর ইন্টারন্যাশনালি যখন আমরা যাই, যখন আমরা এলসি করি, এক্সপোর্ট এগুলি তো ইম্পোর্ট, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, এখানে তো আমাদের ইংরেজি ছাড়া বিকল্প নাই, সেটাই আমাদের করতে হয়। তো লোকালি আমাদের কোনো কাজই এখন ইংরেজিতে চিঠি লিখতে হয় না কোথাও থেকে, আমাদের কাছে সরকারি চিঠিগুলি বাংলাই আসে। যে আমাদের তো আজকে মূল আলোচনা হচ্ছে যে নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ, এসব নিয়ে আমরা আসলে কথা বলার জন্য আপনাকে ডেকেছি। তো একটু মূল আলোচনার দিকে আমরা একটু ফিরে যাই। সেটি হচ্ছে যে আমরা তো দেখলাম যে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নিল। তো আপনি কেমন দেখছেন, বিশেষ করে অর্থ এবং বাণিজ্যের ক্ষেত্রে যে মন্ত্রিসভায় যে নতুন মুখ আসলো, তো আপনি আসলে কতটা আশাবাদী বা কিভাবে মূল্যায়ন করছেন? আসলে আজকের মন্ত্রিপরিষদ যেটা আমরা পেয়েছি, নতুন পুরনের সমন্বয়ে গঠিত হয়েছে। এর মধ্যে ব্যবসায়ী মহলও আছে, অভিজ্ঞ লোকজন আছে, আবার নতুনদেরও এখানে অনেকে নেওয়া হয়েছে, সবাই ভালো শিক্ষিত লোকজন আছে। তো আমরা আশাবাদী। তবে আমাদের ব্যবসায়ীদের অবস্থা তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে প্রায় 5 বছর পার হয়ে গেল, আমাদের ক্রমাগত ডেভেলপমেন্ট ওয়ার্ক টোটালি বন্ধ হয়ে গেছে। সরকারি ব্যয় না থাকলে দেশের অর্থনীতির চাকা তো থেমে যায়। তো আমাদের মেগা প্রকল্পগুলি যেমন এক ধাপে যেভাবে শুরু হয়েছিল, সেইগুলি বিগত সরকারের 3 বছর আগে থেকেই টোটালি বন্ধ হয়ে গেছে। ব্যাংকে টাকা নাই, সরকার ঋণ পরিশোধ করতে পারে না, বিদ্যুৎ জ্বালানি আমদানি করতে পারে না। এই সমস্ত সংকটের মধ্যে আমাদের ডলার সংকট, আমরা এলসি করতে পারি না, আমাদের এর মধ্যে করোনা গেছে, তারপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গেছে, ব্যাঙ্কগুলিতে ডলার সংকট হয়ে গেল, ডলারের দাম 80 টাকার থেকে নিয়ে আজকে 124-25 টাকায় চলে গেল। আমাদের ব্যবসায়ীদের সমস্ত রেগুলার ভালো ব্যবসায়ী যারা, তারা ঋণগুলি পায় না। আবার কিছু কিছু লোক শুধু মাত্র নামমাত্র দেখানো ব্যবসা বাণিজ্য দেখিয়ে ঋণ টিন নিয়ে বিদেশে টাকা পাচার করে ফেললো। যখনই আমাদের ডলারের দাম 80-85 টাকার থেকে 125 টাকা হয়ে গেছে, আমার লিমিটগুলি তো সব টাকায়, আমরা ইম্পোর্ট করি, না, সেটা তো আমরা জানি যে আমরা ডলারে ইম্পোর্ট করি, কিন্তু আমাদের ব্যাংকের লিমিটগুলি ছিল টাকায়। কিন্তু যখন ডলারের দাম বেড়ে গেল 40%, আমার লিমিটটা কিন্তু বাড়ে নাই। আর সরকারের ওই অব্যবস্থাপনার ফলে ওই যে অনৈতিক
ঋণগুলি নিয়ে যেগুলি টাকাগুলি দেশের বাইরে চলে গেছে, ব্যাংকগুলিও ক্লাবস হয়ে গেছে, ব্যাংকগুলি আমাদের সেই এনহান্স করতে পারে না। না, আমরা তো জানি আজকে প্রায় অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে আছে। জি, এখন সরকারের বড় চ্যালেঞ্জ হলো এই যে ব্যাংকগুলি, এই শিল্পগুলি বন্ধ হয়ে গেছে, এই জন্য কিন্তু এই ব্যবসায়ীরা দায়ী না, এখানে দায়ী রাষ্ট্রীয় পলিসি এবং আন্তর্জাতিক কিছু ক্রাইসিস, সব মিলায়ে এই 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 শিল্পগুলি রুগ্ন হয়ে গেছে। না। এইগুলি কিভাবে সচল হবে? এই অর্থনীতি এখনো আমাদের যে জ্বালানি সংকট আছে, এই সংকট কিভাবে, আমরা এখনো গ্যাস পাচ্ছি না, সরকারের বড় চ্যালেঞ্জ। আপনি যে সমস্ত সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো তো আমরা জানি, এবং সেগুলো সমস্যা তো আপনারা দীর্ঘদিন ধরে পাড়ি দিয়ে আসছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে নতুন সরকার দায়িত্ব নিল, এখন মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, তো সেক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী হতে পারেন? আমরা আশাবাদী। সরকারের শুরুটা তো খুব ভালো দেখছি আমরা। এখানে প্রধানমন্ত্রী নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, উনি তো, আমরা খুবই আশাবাদী। উনি সরকারি ব্যয় কমানোর চেষ্টা করতেছেন, ব্যাংকে এবং অফিসকে উনি এফিসিয়েন্সি করার জন্য চেষ্টা করতেছেন, ছুটে বেড়াচ্ছেন, প্রথম দিন থেকে এক মুহূর্ত বসে নাই কাজ করার চেষ্টা করতেছেন, এবং নতুনদের সবাইকে সেইভাবে মেসেজ দিচ্ছেন। যদিও একটা এই ভঙ্গুর ব্যবস্থাপনার মধ্যে থেকে এসে যে দায়িত্ব উনি নিয়েছেন, এটা তো অবশ্যই বড় চ্যালেঞ্জ। তবে সদিচ্ছা থাকলে কোনোটাই কঠিন হয় না। যেমন আমাদের আগে যে অনিয়মগুলি ছিল, সেইগুলি যদি ওনাদের মধ্যে বেশ মানে ভালো ব্যবসায়ীও আছে, যেমন আমাদের বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন আব্দুল আওয়াল মিন্টু সাহেব, উনি আছেন। তার অর্থমন্ত্রী আমির খসরু সাহেব, উনিও ডাইনামিক লোক। উনি যখন বাণিজ্য মন্ত্রী ছিল, আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার কাছে যখন যেই সমস্যা নিয়ে গিয়েছি, উনি তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করেছেন অনেক সমাধান। তো এই ধরনের লোকগুলি যেখানে আছে, এবং নতুনও কিছু ইয়াং এনার্জেটিক শিক্ষিত লোকজনের সমাহার এখানে ঘটেছে, তো সেই দিক থেকে আমরা আশাবাদী। এখন কথা হলো সদিচ্ছাটাই বড় কথা। আপনি বলছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, পাশাপাশি উনি ব্যবসায়ী ছিলেন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আবার বাণিজ্য মন্ত্রীকেও যদি আমরা দেখি, উনি সিলেট চেম্বারের সভাপতি ছিলেন, উনিও ব্যবসায়ী, এবং প্রতিমন্ত্রী যাকে পেয়েছেন শরীফুল আলম, উনিও ব্যবসায়ী। তো এই যে অর্থ বাণিজ্য শাখায় যে মানে ব্যবসায়ী থেকে উঠে আসা রাজনীতিবিদ এবং তারপরে যে মন্ত্রী, এটি তো নিশ্চয়ই ব্যবসায়ীদেরকে কতখানি বাড়তি সহযোগিতা দেবে, কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলোর কথা আপনারা বলেন, সেগুলো সমাধানের ক্ষেত্রে এটি বাড়তি মাত্রা যোগ করবে কিনা তাদের এই অংশগ্রহণটা, সেই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে একটু জানবো। তবে তার আগে নিচ্ছে একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় অতিথি হিসাবে আছেন শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, এই যে ব্যবসায়ী থেকে মন্ত্রী, ফলে ব্যবসায়ীদের আপনারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বলেন সেগুলো কিন্তু তাদের জানা। সুতরাং যে কারণে আপনার যে সংকটের কথাগুলো এখন বলছেন, বা দীর্ঘদিন ধরে স্থবির অর্থনীতি, সেটি আসলে গতিশীলতার ক্ষেত্রে তাদের জন্য আপনারা আসলে কতখানি আশাবাদী হচ্ছেন? না, এই জন্য ওনারা ব্যবসায়ী, মানে ওনারা দীর্ঘদিন থেকে রাজনীতিই করেন। আমাদের মিন্টু সাহেব, উনি তো সেই এফবিসিসি এর পর থেকে পলিটিক্সের সাথে সরাসরি ইনভলভ হয়ে গেছেন। আমির খসরু সাহেব, উনি আগের থেকেই ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দিয়ে রাজনীতির সাথে আপনাদের সংকটগুলোও জানেন। কিন্তু ওনারা যেহেতু ব্যবসা করে আসছেন, এখনো ফেস করতেছেন, তো ওনারা জিনিসগুলি, সমস্যাগুলি জানেন, আমরা বলার আগেই ওনারা বুঝে ফেলেন। এটা হলো আমাদের জন্য বড় সুবিধা। আর ওনারা সবাই অভিজ্ঞ ব্যবসায়ী, একেবারে ছোটখাটো থেকে ব্যবসায়ী থেকে বসে আসে না, ওনারাও সবকিছু ফেস করে আসেন। আমরা বাড়তি আশা, যখন ওনারা, যেমন মিন্টু সাহেব যখন এফবিসিসিআইতে ছিল, কোনো কথা বলতে গেলে উনি সহজেই বুঝে ফেলতেন। তারপরে আমির খসরু সাহেব যখন কমার্স মিনিস্টার ছিল, ওনার কাছে কোনো সমস্যা নিয়ে গেলে শুরু করলেই উনি ওইটা সমাধানের দিকে চলে যেতেন, আর শুনতে চাইতেন না, উনি ওইটা বুঝেন। এই জিনিসগুলি আমাদের জন্য বাড়তি পাওয়া। তো সেইগুলি এখন আরও সময়ের সাথে, এখন অনেকগুলি চ্যালেঞ্জ আছে, যেগুলি বললাম, দীর্ঘদিনের
এই অব্যবস্থাপনা, আমরা আনডিউ কোনো অ্যাডভান্টেজ চাই না। আমরা চাই না ওই পক্ষপাতিত্বমূলক ব্যবসায়ী ব্যবস্থা গড়ে উঠুক। অর্থমন্ত্রী কিন্তু আমরা চাই এই যে 24-এর অভ্যুত্থানে যে জিনিসগুলি গড়ে উঠছে, যে আমার ওই যে ন্যায্য পাওনাটা যদি আমরা পাইতে পারি তাহলেই হয়। আপনি যে কথাটা বললেন যে আপনারা পক্ষপাতমূলক আপনারা সুবিধা চান না, যে কথাটি কিন্তু অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম দিন দায়িত্ব নিয়েই বলেছেন যে পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর হবে না। কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠানকে যে পৃষ্ঠপোষকতা দেওয়ার যে কালচারটা তৈরি হয়েছিল সেটি আর থাকবে না। সেটা থাকবে না। এই জন্যই আমরা আশাবাদী। এই কথাগুলি তো আমাদের সেই মেসেজ দিয়েছে। এখন আমাদের উপরে আমি ব্যবসা করে লাভ করব, লাভ করলে আমি ট্যাক্স দিব, আমি ব্যবসা করে লোকসান করব, তারপরে আমাকে ট্যাক্স দিতে হবে। এই ব্যবস্থার থেকে তো আমাদের বেরিয়ে আসতে হইব। আমাদের 18 কোটি মানুষের দেশে 2 কোটি লোক ট্যাক্স দিবে, হ্যাঁ, কিন্তু সেই ব্যবস্থা তো নাই, ট্যাক্স তো দেয় না। যারা দেয় তাদেরকেই গলায় পাড়া দিয়ে আদায় করা হয়। আমার এআইটি সব জায়গায় এআইটি অগ্রিম আয়কর, ব্যবসা শেষে আমি লাভ করি লস করি আমাকে ওই দিক দিয়ে ধরে নিবে। তারপরে টার্নওভার দেওয়া আছে, আগে ছিল 0.65, এখন 1%। আপনি এই দিকে লাভ না হলে ওই দিকে যাবেন, যেখানেই যাবেন আপনার কাছ থেকে টাকা নিবে, ব্যবসায় লস হইলেও আপনাকে টাকা দিতে হবে। এই ব্যবস্থাপনার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ওই 40%, 45%, 30%, 35% এই জায়গার থেকে এসে যদি আমার দেশের ট্যাক্স পেয়ার বাড়ে, এই ট্যাক্সের রেশিওটা কমাইতে হবে। উন্নত বিশ্বে অনেক বেশি রেট আছে, তাদের পপুলেশন কম, তাদের ব্যবসা কম, তাদের এখানে বেশি দরকার আছে। কিন্তু আমাদের 18 কোটি মানুষের দেশে 2 কোটি মানুষ যদি ট্যাক্স দেয়, ট্যাক্সের রেট যদি 5-15%ও হয়, ওই ভ্যাট যদি 2 থেকে 5% হয়, সবাই যদি দেয়, এখন যে আদায় হয় তার চাইতে অনেক বেশি হয়। আপনি যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, তো সেগুলো তো এবার অন্তত এই সমস্যাগুলো বলার তো লোকও আপনাদের পক্ষ থেকে বেশি গেছে। যেমন আমি বলি যে এবার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে হিসাব, টিআইবি বলছে যে এখানে 80% কোটিপতি ব্যবসায়ী সেখানে গেছেন। আবার সুশাসনের জন্য নাগরিক সুজন তারা সংবাদ সম্মেলন করে বলছে যে এবারের পার্লামেন্টে ব্যবসায়ী 59%। তো এত ব্যবসায়ীর প্রতিনিধিত্ব সেখানে তো আপনাদের সমস্যা থাকার কথা না, বেশি সমাধান হওয়ার কথা। আগের ক্যাবিনেটে এর চেয়ে বেশি ছিল, সেখানে তো তারাই তাদেরটা ভাগযোগ নিয়ে গেছে, ওই রকম হয় নাই। তবে এবারের ব্যবসায়ীরা একটু আলাদা। আগে দেখা গেছে যে আমার করোনার ভ্যাকসিন কিনতে যে কমিশন নিতে হয়েছে, আমার জ্বালানি 3-4টা কোম্পানিকে, আমার যে এলএনজি যেটা আমদানি হয় 3-4টা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে আলাদা করে, তারা এনে আমাদেরকে দিবে। সরকার নিজেই তো এলএনজি কিনতে পারে, সেই ব্যবস্থাপনার দিকে যেতে পারে। এখন যারা এসছেন ওনারা তো দীর্ঘদিন, ওনারও মজলুম, সবাই নির্যাতিত হয়েছেন। তাই আশা করি এখন তাদের মেন্টালিটি, মানসিকতার পরিবর্তন হবে। আমরা সেই জায়গায় যাব না, এই জন্যই আমরা আশাবাদী। আমরা আশা করব এই সরকার নিশ্চয়ই ওই সমস্যাগুলি আর হবে না। অতীতের সরকারের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে, ওনারা আগেও রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখনকার অভিজ্ঞতা, বিগত সরকারের যে এই লুটপাটের অভিজ্ঞতা, তার ফল, এগুলি দেখে এখন তারা যেভাবে আগাচ্ছে, আমরা মনে করতেছি লাইনটা ঠিক আছে। আশা করি আমরা সুফল জাতি পাবে। তবে এর মধ্যে রাজনৈতিক ঐক্যটা ধরে রাখা দরকার। বিগত দিনে আন্দোলনের সংগ্রামে রাজনৈতিক দলগুলির মধ্যে যে সমঝোতা বোঝাপড়া ছিল, এখন একটা গোষ্ঠী চেষ্টা করতেছে কেমন করে তাদের মধ্যে বিরোধ তৈরি করা যায়। এটা না করে, হ্যাঁ, যার যার অবস্থান থেকে সরকারি দল সরকারের মতো সহনশীল অবস্থায় থেকে বিরোধী দলও সরকারকে সহযোগিতা করতে পারে, সরকারের একটা পার্ট মিলে আমাদের ব্যবসার স্বস্তির পরিবেশ এনে দিবে, দেশের ডেভেলপমেন্টের একটা পরিস্থিতি এনে দিবে। ডেভেলপমেন্ট ওয়ার্ক মানে তো ডেভেলপমেন্ট ওয়ার্ক করা মানে পদ্মা ব্রিজ করা মানে লুটপাট না। পদ্মা ব্রিজের প্রয়োজন আছে, আরও 2টা পদ্মা ব্রিজ আমাদের দেশে হইতে পারে। সেটা যদি আজকে 30,000 কোটি না হয় 10,000 কোটি টাকা হতো, তাহলে আমার এখন টোল লাগে 1300 টাকা, ওটা হয়তো 500-600 টাকা হইতো। আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব, আমাদের আরো একটি বিরতি নিতে হবে। তবে তার আগে একটি প্রশ্ন আপনার কাছে করি, সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জন্য সরকার কিন্তু এরই মধ্যে আবার উদ্যোগও নিয়েছে। বিশেষ করে আপনাদের একটা আপত্তি ছিল যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে আপনারা বলছিলেন যে সময়টা পিছিয়ে নেওয়ার ক্ষেত্রে। তো সরকার কিন্তু এরই মধ্যে জাতিসংঘের কাছে চিঠিও দিয়েছে যে সেটি 3 বছরের জন্য স্থগিত করার। তো সেটাকে আপনারা কিভাবে দেখছেন, এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নেব। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি। আমাদের
তো বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আলোচনায়। তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে এই যে আপনাদের দাবি ছিল যে এলডিসি উত্তরণ 3 বছর পিছিয়ে দেওয়ার, তো সরকার সেটি স্থগিত করতে অলরেডি জাতিসংঘে চিঠি দিয়েছে, কিভাবে দেখছেন আপনারা? না, এটা তো অবশ্যই প্রয়োজন ছিল। এটা মানে আমাদের সেই সক্ষমতা তো আমরা অর্জন করতে পারিনি এখনো এলডিসিতে যাওয়ার মতো। কিন্তু এখানে যদি আমরা চলে যাই তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই এটা খুব সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য আমরা অভিনন্দন জানাই। আজকে আমাদের এই সরকারের কাছে অনেক প্রত্যাশা। আজকের এই ভাষা শহীদদের আত্মার মাগফিরাত করতেছি আমি, সাথে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু 71 জি, 71-এর চেতনা নিয়েই না, 90। ওইটা যদি 3 বছর পিছিয়ে যায় তাহলে সেইটা আপনার কি সুবিধা হবে? সুবিধা হলো এর মধ্যে আমরা 3 বছর না, আমাদের যদি আরো সময় লাগে সেটা দিতে হবে। আমরা সেই জন্য এলডিসিতে যাওয়ার মতো সক্ষমতা যখন আমরা অর্জন করতে পারবো তখন যেতে পারি আমরা। কিন্তু ভুলভাল হিসাব দিয়ে আপনি আমাকে নিয়ে গেলেন, শেষে তো যা আমরা মুখ থুবড়ে পড়বো। তা আপনার কি মনে হয় 3 বছরের মধ্যে ব্যবসায়ীদের এই প্রস্তুতি কি সম্পন্ন হবে? 3 বছরের মধ্যে যে ভঙ্গুর অবস্থা আছে এখান থেকে ঘুরে দাঁড়ানোইটাই তো টাফ। আজকে যেই অবস্থায় আছে, আমি বলতেছিলাম যে এই অবস্থাটা এটা সবাই জানে। আজকে জ্বালানি মন্ত্রী অনেক ওই দিন মন্ত্রী মিটিংয়ে যেয়ে বললেন যে আজকে যে অবস্থায় যে ঋণের মধ্যে রেখে গেছে উনি আটকে উঠছেন। তো আসলে সেটা আটকে ওঠার মতোই। এই অবস্থাগুলি ওভারকাম করতে হবে, করে আমাদেরকে মানে আমাদেরকে কিছুটা গুছিয়ে উঠেই আসলে ওখানে যেতে হবে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির ব্যবস্থা করতে হবে। ব্যাংকিং ব্যবস্থাটা যেভাবে ভেঙে পড়ছে সেখান থেকে আমাদের সচল করতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্যকে সচল করতে হবে। এখনো আমরা তো অনেকগুলো সমস্যার কথাই আপনাদের কাছ থেকে সবসময় শুনি। একদম সংক্ষিপ্তভাবে যদি আপনি বলেন যে এখন এই মুহূর্তে সরকারের অর্থ বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গাটা আসলে কি হওয়া উচিত? একটা পয়েন্ট। আর্থিক ব্যবস্থাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে। মানে সুশাসন। এমবিআরকে সুন্দরভাবে আমাদের গণমুখী ব্যবসায়ী বান্ধব করতে হবে। এমবিআরেরও চাঁদাবাজি আছে, সেগুলি কারেকশন করতে হবে। এগুলি আমাদের অর্থমন্ত্রী ভালো করে জানেন, উনিও ব্যবসায়ী। এইখানে কোথায় কোথায় আছে, পোর্টে যেই সমস্যা আছে সেগুলি সমাধান করতে হবে। পোর্টগুলিতে একটা বিরাট হুলস্থুল অবস্থা, ওখানে লুটপাটের জায়গা। এখান থেকে এফিসিয়েন্সি বাড়ানোর সুযোগ আছে। জ্বালানি বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এগুলি করলেই আমাদের ব্যবসায়ী শৃঙ্খলাটা ফিরে আসলেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের প্রথম প্রায়োরিটি যেগুলি দিয়েছেন প্রাইম মিনিস্টার, আমরা দেখেছি এগুলির জন্য আমরা অভিনন্দন জানাই। এই শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এইগুলিকে জোরদার করতে হবে। এইগুলিকে তৈরি করলে আমাদের দেশের টাকা, এই যে লেখাপড়ার পিছনে বাইরে চলে যায়, সব যাদের একটু সক্ষমতা আছে তারা দেশের বাইরে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারলে, আগে তো আমরা দেখছি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বাইরে থেকে মালয়েশিয়ার ছেলেরা পড়ালেখা করতে আসতো, সেই জায়গায় ফিরে আনতে হবে। মেডিকেলগুলিকে আমরা আশা করছি যে সেগুলো হবে। আমাদের আলোচনা ঘুরে সাজাতে হবে। প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। তার মানে আপনি যেটা বলছেন যে সুশাসনের দিকেই আসলে সবার আগে আমাদেরকে যেতে হবে। এটার বিকল্প নাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে, এবং সাথে আজকের এই নতুন মন্ত্রী পরিষদ যারা নতুন এমপি হয়েছেন সকলকেই ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার পক্ষ থেকে, আমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারের পক্ষ থেকে আমরা সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এটিএন নিউজের সঙ্গেই থাকুন।